এই যে 7 জন AERO কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, সাসপেন্ড করার কথা বলেছে, এবং শোনা যাচ্ছে যে আরো এই লিস্ট আরো অনেকের নাম রয়েছে, এরকম আরো বোধহয় 50 জন বা বেশ কিছু সংখ্যক AERO তাদের নাম রয়েছে। কি হতে চলেছে এবং এই কি পরিস্থিতি এই মুহূর্তে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? 7 জন AERO কে সাসপেন্ড করার কথা আমরা যা জানতে পেরেছি সেটা হচ্ছে খবরের কাগজ বা বেশিরভাগ নিউজ পেপার থেকে বা মিডিয়া থেকে শুনতে পেরেছি। আমি এখনো কোনো AERO, ওর মধ্যে 2-3 জনকে আমি চিনি এবং তার সাথে কথা বলা হয়নি। গতকাল একটা আমরা দেখলাম জলপাইগুড়ির একজন AERO, একজন ভদ্রমহিলা লেডি অফিসার, তিনি বলছেন যে আমি এখনো কোনো চিঠি পাইনি এবং আমি অফিস যাচ্ছি। উনি সরকারি অফিসিয়াল গাড়িতে অফিসেই যাচ্ছিলেন এবং বলেছেন আমার যে হায়ার অথরিটি, AERO তো কোনো না কোনো গভর্নমেন্ট অফিসে আছে, তো তার হায়ার অথরিটি SDO বা DM থাকবে, তারা যা নির্দেশ দেবে সে অনুযায়ী কাজ করবে। এবার আইনের কথা বলি, আইনে ইলেকশন কমিশন এই যে যারা স্টাফরা রয়েছে তারা তো একটা শর্ট পিরিয়ডের জন্য কাজ করছে ইলেকশন কমিশনে, মানে ডেপুটেশনও বলা যায় না। কারণ ডেপুটেশন কেন বলা যায় না, ডেপুটেশন হওয়ার জন্য আবার ডেপুটেশন অ্যালাউন্স এই সব ব্যাপার স্যাপার আসে, তারা রাজ্য সরকারের চিরকাল এইভাবেই হয়ে এসছে। ইলেকশন কমিশন, আমার যা ধারণা আছে যে ইলেকশন কমিশন কাউকে ডাইরেক্ট চিঠি দিয়ে সাসপেন্ড করতে পারে না, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িকে করতে পারবে না। স্টেট গভর্নমেন্ট কেন, কোনো IAS অফিসারকেও করতে পারবে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা আছে এবং চিরকালই হয়েছে, প্রতি ইলেকশনে হয়, কিছু অফিসারকে সরিয়ে দিতে পারে, বলবে যে একে ইলেকশনের কোনো কাজে লাগাবে না। এটা চিরকালই ঘটে, ইলেকশন কমিশনের নিজের ক্ষমতার মধ্যেই আছে। আমি এখনো কনফার্ম নই, সেজন্য আমি আইনের কথাটা বললাম। আর যদি এইরকম ইলেকশন কমিশন ভেবে থাকে, জানি না ইলেকশন কমিশনকে কি অ্যাডভাইস দিচ্ছে, কারণ ইলেকশন কমিশনের যে সেক্রেটারিয়েটের যে পরিকাঠামো আছে, সে পরিকাঠামোটা যেহেতু আমি জানি বলে বলছি, ইলেকশন কমিশনের অনেকগুলো লিগ্যাল অ্যাডভাইজার আছে। তারা কিন্তু সবাই যে ইলেকশন কমিশনের কর্মচারী তা নয়। একজন খুব বিখ্যাত লোক ছিলেন মেহেন্দি রাত্তা বলে। মেহেন্দি রাত্তা একটা পাঞ্জাবি ভদ্রলোক, তিনি 70-75 বছর বয়স হওয়ার পরও ইলেকশন কমিশন তাকে ছাড়েনি, মানে লিগাল নিখুঁত একদম ভদ্রলোক ছিলেন। যাই হোক, এখন মেহেন্দি রাত্তা তো নেই। তো যারা লিগাল অ্যাডভাইজার আছে তারা নিশ্চয়ই লিগাল অ্যাডভাইস দিয়েছে যে এইটা ডাইরেক্ট করতে পারে না। যেটা করতে পারে, ইলেকশন কমিশন চিঠি লিখবে চিফ সেক্রেটারিকে এবং বলবে যে একে তুমি সরিয়ে নাও, কাজ থেকে সরিয়ে নাও, অথবা তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নাও, অথবা তাকে সাসপেন্ড করো। যা করার কিন্তু রাজ্য সরকারকে বলতে হবে। রাজ্য সরকার কেন বলে দিই, একটা বেসিক ফান্ডা হচ্ছে সরকারি কর্মচারীদের যে সাসপেনশন, ডিসিপ্লিনারি অ্যাকশন একমাত্র অ্যাপয়েন্টিং অথরিটি নিতে পারে, আর কেউ নিতে পারে না। একমাত্র অ্যাপয়েন্টিং অথরিটি নিতে পারে। সাসপেনশন করুক, ডিসিপ্লিনারি প্রসিডিং করুক, তাকে সাসপেন্ড করুক, তাকে চাকরি থেকে ছাঁটাই করুক, যা যা করতে পারে সে মানে খুব ন্যাচারালি যেটা বোঝা যায় যে অ্যাপয়েন্টিং অথরিটি করতে পারে। অবভিয়াসলি ইলেকশন কমিশন অ্যাপয়েন্টিং অথরিটি নয়। এই কর্মচারীরা যারা AERO বা ERO আছেন, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাজ্য সরকার, আর IAS অফিসারদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো যদি কাউকে কিছু করতে হয়, কোনো অ্যাকশন নিতে হয়, অ্যাকশন তারা ভুল করেছে ঠিক করেছে আমি ওর মধ্যে যাচ্ছি না, কারণ অত ডিটেল আমি জানি না যে কিভাবে তাকে কেন তাকে সাসপেন্ড করা হবে। কিন্তু আইনগতভাবে সে করতে পারে না। যদি করে থাকে, আমি কনফার্ম করব কাল পরশুর মধ্যে, যদি করে থাকে তাহলে এই আরোরা তো আর বসে থাকবে না। রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে, এটা আশা করা যাচ্ছে, নিশ্চয়ই দাঁড়াবে। কারণ এর আগেও তো চারজনকে করেছিল, দুটো পারুইপুরের একজন ERO, ময়নার ERO, আর দুটো AERO কে, তাদেরকে সিলেকশন কমিশন সাসপেন্ড করতে বলেছিল, ডিসিপ্লিনারি প্রসিডিং করতে বলেছিল, রাজ্য সরকার করেছে, ইলেকশনের কাজ থেকে সরিয়ে দিয়েছে। FIR করতে বলেছে, এখন অব্দি FIR হয়নি। ইলেকশন কমিশন নিজে FIR করছে না কেন? তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন খুব ভালো করে জানে যে এটা সঠিকভাবে যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে, এরা এই কর্মচারীরা তো তখন তাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। এরা যখন ইলেকশন কমিশনের, তাদের চাকরির উপরে তো প্লট হবে, সার্ভিস বুকে নোট হবে এটা। তো তারা যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে,
রাজ্য সরকার অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। তখন কিন্তু এই প্রশ্নটা উঠবে যে ইলেকশন কমিশনের সাসপেনশনের পাওয়ার, কাউকে কোনো কর্মচারীকে সাসপেন্ড করার বা ডিসিপ্লিনারি প্রসিডিং করার জন্য তো কোনো আইন লাগে। সার্ভিস রুলটা তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অথবা সেন্ট্রাল সার্ভিস রুল, যে দুটোর মধ্যে একটা। আইপিএস দের ক্ষেত্রে সেন্ট্রাল সার্ভিস রুল, আর রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে তো আমার মনে হয় না যে চিঠি ইস্যু হয়েছে। আমার মনে হচ্ছে মানে যদি সেন এলিমেন্ট হয় কেউ ইলেকশন কমিশনে, মানে সেক্রেটারিয়েটে যারা থাকেন অফিসার যারা, তারা ইলেকশন কমিশনারকে নিশ্চয়ই বলেছে। এখন জানি না, আমি কনফার্ম নই, সেই জন্য বলতে পারছি না। হ্যাঁ, সুদীপ অমিত সাহেব, হ্যাঁ আইন উদ্ধৃত করে আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে যে নির্বাচন কমিশনের কাছে এই ক্ষমতা আছে, সাংবিধানিক ক্ষমতা আছে সরাসরি সরকারি অফিসার যারা তাদের হয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অমিত সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে সার্ভিস রুলে এটা কোথাও নেই। আমি এই দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি এবং আমি দর্শকদের জন্য আমার নিজের বোঝার জন্য এই কন্ট্রাডিকশনটা রিজলভ করতে চাই। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে এই ব্যাপারটা কি এইরকম, সংবিধান অনুসারে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনে আছে, কিন্তু তার প্রসিডিওরটা কি হবে, তার পদ্ধতিটা কি হবে, সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি বা সেটা কোনো সরকারিভাবে ঠিক করা নেই, যার জন্য আবিদ সাহেব বলছেন যে কোনো পদ্ধতি অনুসারে এটা করা যাচ্ছে না। ব্যাপারটাকে এইরকম আমি যদি এভাবে বুঝি, আমি এটা নিয়ে আগে তপন বাবুর বক্তব্য শুনবো, তারপরে আবিদ হোসেন সাহেবের বক্তব্য শুনবো। তপন বাবু প্লিজ বলুন। আমি ডিটেলসটাই শুনছিলাম। প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের যে অফিসাররা তারা গভর্নর সাধারণত ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড আপিল রুলস অনুযায়ী, এবং সেখানে রুল 7-এ সাসপেনশনের বিধান আছে, কিভাবে সাসপেন্ড কে করতে পারেন এসব আছে। কিন্তু এখানে যে মূল যে বেসিক যে প্রশ্ন উঠে এলো, নির্বাচন কমিশন আদৌ সাসপেন্ড করতে পারেন কিনা। আমি আবার বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার পরেতে একটা সেটেলমেন্ট হয়, and on the basis on the direction of the Supreme Court, সেইখানে এই যে রুলের যে অফিস মেমোরেন্ডামের কথা আমি বললাম, এটা করা হয়েছে এবং এটা 2000 সালের কথা। তারপর থেকে সেটার কোনো পরিবর্তন হয়েছে বলে শুনিনি। সেখানে ইলেকশন কমিশনকে সরাসরি এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হলো। যে দেখো, আমি যেটা পড়ছিলাম সরাসরি, the undersigned is directed to say that one of the issues in writ petition in the matter of Election Commission of India versus Union of India and others regarding jurisdiction of Election Commission of India over the government servants deputed for election duties under 28A of the Representation of the People Act and 13cc of the Representation of the People Act. The Supreme Court, by its order dated 21/9/2000, disposed of the said petition in terms of the settlement between the Union of India and Election Commission. The said terms of settlement are as under: the disciplinary function of the Election Commission over officer, staff, police deputed to perform election duties shall extend it to suspending any officer, official, police personnel for insubordination or dereliction of duty, substituting any officer, official, police personnel by another such person, and returning the substantial individual to the cadre to which he belongs with appropriate report on his conduct. Making recommendation, যেটা উনি বলছিলেন, making recommendation to the competent authority for taking disciplinary action for any act of insubordination or dereliction of duty while on election duty. Such recommendation shall be promptly acted upon by the disciplinary authority, and action taken will be communicated to the Election Commission within a period of 6 months from the date of Election Commission's recommendation. The Government of India will advise the state governments
that they should follow the above principles and decisions, since a large number of election officials are under their administrative control. এই যে কথাটা একদম এইটা হয়ে গেছে, এটা চেঞ্জের কথা আমি জানি না, যদি চেঞ্জ হয়ে থাকে ইতিমধ্যে আলাদা কথা, তা না হলে কিন্তু ইলেকশন কমিশনটা করতে পারেন। এবং সেইটাকে ওদের যেটা প্রথম ওরা করছিলেন সেই অনুযায়ী রেকমেন্ড করছিলেন যে তোমরা ওদের বিরুদ্ধে অ্যাকশন নাও, এটা করো ওটা করো। এখন যখন দেখছেন স্টেটের সাথে সরাসরি সংঘাত হচ্ছে, ওরা কিন্তু একদম 1 নম্বরে যে আছে আমরাই করতে পারি সেইখানে ওরা চলে যাচ্ছেন, যেটাকে ওরা হয়তো প্রথম দিকে এড়াচ্ছিলেন। আপনি যেটা বলছিলেন শুধু কথাটা ঠিক, সেটা হচ্ছে ইলেকশন কমিশন যেভাবে কাজটা করছেন এত হ্যাপাজার্ড, ওদের কাছে বিহারের অভিজ্ঞতা ছিল, কোথায় কোথায় সমস্যা হয় ওরা জানেন। ওয়েস্ট বেঙ্গলে এই নাম নিয়ে বা নামের বিভিন্ন রকম সমস্যা নিয়ে লোকেদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হলো, এটাকে এড়ানো বোধহয় যেত, যে চেষ্টা ওরা করলেন না, মানুষকে একটা অসম্ভব সমস্যায় ফেললেন। তার সাথে পলিটিক্যাল পার্টিগুলো যে কাণ্ডটা করলেন, আমি তো বাজারে গিয়ে দেখেছি লোকেরা তরকারিওয়ালা বলছে তাহলে ওরা কি হবে। এই যে একটা ভয়ানক ভয় যে এইখানে নাম না থাকলেই বোধহয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই যে একটা ভয়ানক একটা চিন্তা হয়ে গেল, মানুষ পথে ঘাটে ভয়ানক একেবারে ত্রস্ত হয়ে গেছে যে না জানি কি হবে। স্ত্রী ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের ডেড বডি মর্গে আছে, লোকটা ছুটছেন কারণ তার হিয়ারিং এর এসছে। এইরকম একটা মানে মর্মান্তিক সিচুয়েশন ভারতবর্ষে তৈরি করেছেন কিন্তু ইলেকশন কমিশন, শুধুমাত্র মানে অপরিণামদর্শী একটা কতগুলো ব্যবস্থা নেবার জন্য। এই যে রাজনৈতিক দিকটা, এই ফলাফলের দিকটা, মানুষের প্রভাবের দিকটা আলোচনা পরে কিন্তু বিষয়টা নিয়ে নির্দিষ্ট করে আবিদ সাহেবের সঙ্গে আপনার বক্তব্য দুরকম হচ্ছিল, এটা নিয়ে একটু আবিদ সাহেবের বক্তব্যটা শুনে নিই। আপনি যেটা বলছেন ইলেকশন কমিশন করতে পারে, আবিদ সাহেবের বক্তব্যটা শুনে নিই, তারপরে এটা নিয়ে আসবো। অবশ্যই এই বিষয়ে তো আমাদের একটা মত নেই যে মানুষ অসম্ভব ভোগান্তির মধ্যে মানুষ পড়ছে না। আবিদ সাহেব নির্দিষ্ট করে এই বিষয়টা আমার বক্তব্য হচ্ছে ওই 7 জনকে যদি সাসপেন্ড ইলেকশন কমিশনের সেক্রেটারি বা ইলেকশন কমিশনের কোনো অফিসার, ওখানে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেক্রেটারিয়েট আছে একটা, সেই সেক্রেটারিয়েটের কোনো অফিসার যদি সাসপেন্ড করে সাসপেনশন অর্ডারটা সই করে থাকে, এক্সাক্ট কথাটাই এটা। সাসপেন্ড করা মানে হচ্ছে, এক হচ্ছে চিফ সেক্রেটারিকে ডেকে বলা যে তুমি এই লোকগুলোকে, এদের এই ডেরেলিকশন অফ ডিউটি হয়েছে, তুমি সাসপেন্ড করো, ওটা ওয়েল উইদিন দেয়ার রাইটস আছে, এটা চিরকালই করে এসছে ওরা, এবং সরিয়ে দিয়েছে, এইসব করেছে। এটা প্রতি ইলেকশনে হয়। আবার দেখবেন 26 সালে অনেক পুলিশ অফিসার, অনেক আইএস অফিসারকে সরানো হবে, মানে ইলেকশন ডিউটি থেকে সরিয়ে দেবে, ওটা ইলেকশনের কমিশনের ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট সাসপেন্ড করতে পারে, এটা ইলেকশন, এখন যে অর্ডারটার, সুপ্রিম কোর্টের অর্ডারটার কথা বলছেন উনি, আমি দেখিনি, কিন্তু ইলেকশন কমিশনের ওই অর্ডারটা কোনো না কোনো পরিপ্রেক্ষিতে হয়তো হয়েছিল, কোনো একটা কনটেক্সট ছিল, নিশ্চয়ই কোনো কনটেক্সট ছিল। কারণ 2000 সাল থেকে এখন অবধি প্রচুর লোককে আমি দেখেছি ইলেকশন কমিশনকে সরাতে, মানে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, অনেক, মানে প্রচুর লোককে সরায়, ওটা ওয়েল উইদিন দেয়ার রাইটস আছে। কিন্তু একটা লোককে সাসপেন্ড করার যে বেসিক ফান্ডা হচ্ছে চাকরির ক্ষেত্রে, তাহলে তো কালকে সুপ্রিম কোর্ট যদি একটা অর্ডার করে দেয়, মানে এই অর্ডারটা চ্যালেঞ্জ হয়েছে কি হয়নি আমি আই ডোন্ট নো, মানে আই এম নট শিওর, সেই জন্য আমি বলতে পারছি না কারেকশন হয়েছে কি হয়নি আমি বলতে পারি। কিন্তু আমি এখনো শিওর যে ইলেকশন কমিশন ডাইরেক্ট কাউকে সাসপেন্ড করতে পারে না, সে স্টেট গভর্নমেন্টকে রেকমেন্ড করবে বা কেন্দ্রীয় সরকারকে রেকমেন্ড করবে যে তুমি এর বিরুদ্ধে অ্যাকশন নাও। এইবার যে আসি সুপ্রিম কোর্টের অর্ডারটাকেই যদি ধরে নিচ্ছি, ঠিক আছে, ওইখানে কি বলা আছে, ফর ডেরেলিকশন অফ ডিউটি হ্যাজ দি একটা লোক কাজ করছিল, এই আরো গ্রামে বসে কাজ করছিল, কিছু হিয়ারিং নিয়েছে, কিছু পেপার আপলোড করেছে। হাউ ডিড দ্য ইলেকশন কমিশন সিটিং ইন দিল্লি, কিভাবে কোনো এনকোয়ারি হয়নি? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বলে একটা মানে সব জায়গায় আছে, তো অনেক জায়গায় তো 2 পার্টি না হলে হিয়ারিংই হয় না হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, যতক্ষণ 2টো পার্টি আসে না। তো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অনুযায়ী আমার বক্তব্যটা কেন হচ্ছে যে ইলেকশন কমিশন করতে পারে না। ইলেকশন কমিশন কাউকে দিয়ে কি এনকোয়ারি করিয়েছে? ইয়েস অর নো? নো।
করা হয়নি, কোনো এনকোয়ারি নেই। অ্যাটলিস্ট আমার যতদূর জানা আছে এই 7 জনের বিরুদ্ধে কোনো এনকোয়ারি হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী যদি কোনো তার ডেরিলিকশন অফ ডিউটি হয়, যদি তার ইনসাবঅর্ডিনেশন হয়, তাহলে হি হ্যাজ টু ফার্স্ট বিন, যা ক্লাসিফিকেশন কন্ট্রোল এন্ড আপিল রুলস বা সেন্ট্রাল গভর্নমেন্টের যা রুল আছে, প্রথমে তাকে একটা শোকজ করে একটা চার্জশিট ফ্রেম করতে হবে। তো তাকে তো বলতে হবে তোমার বিরুদ্ধে এই চার্জ আছে বাবু, তুমি উত্তর দাও। আমরা তো নর্থ কোরিয়া হয়ে যাইনি, আমরা এখনো ডেমোক্রেটিক কান্ট্রি আছি। ইলেকশন কমিশন যে বিহেভ করছে তা তো নর্থ কোরিয়ার মতন বিহেভ করছে, যে আমি ইচ্ছে করছি তোমার 50 জনকে সাসপেন্ড করবো এবং তোমাকে ভয় দেখাবো। তা এইটা আমি শিওর জুডিশিয়ারির ওপরে আমার পূর্ণ ভরসা আছে। আর আমি কালকেও বলেছি একটা অন্য প্রোগ্রামে, আমি এই 7 জনের কাছে খোঁজ নেব, যদি ইলেকশন কমিশন সত্যি ওই চিঠিটা, কারণ আমাদের যে অফিসারদের যে গ্রুপ আছে, যদি সাসপেনশন হতো, চিঠি যদি ওরা পেয়ে যেত, তাহলে ওইটা আমাদের গ্রুপে ঘুরতো। আজ এখন 6টা অবধি কিন্তু ওই চিঠি ওই এই যারা বলেছে আমরা পাইনি এখন। মানে কি ইলেকশন কমিশন চিঠিটা চিফ সেক্রেটারিকে দিয়েছে নাকি সিও কে দিয়েছে যে তুমি দেখো এটা যাতে সাসপেন্ড হয়? উই আর নট, আমরা কেউ 4 জনের মধ্যে আমরা কেউ জানি না। তবে ইলেকশন কমিশনের সেন এলিমেন্টস যারা আছেন তারা করবেন না, আমার মতে হয় করবেন না। ধরে নিচ্ছি করবে, তাহলে ইলেকশন কমিশন, আমরা জুডিশিয়ারির উপরে পুরো ভরসা আছে আমাদের। আমরা ওই 7 জনকে নিয়ে আমরা কোর্টে যাব এবং দেখবো যে ইলেকশন কমিশনের ওই অর্ডার কি। কারণ ইলেকশন কমিশন চিরকালই চিৎকার করে করে বলে আসছে আজ লাস্ট 6 মাস ধরে, যে অ্যাজ পার আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন আমার পুরো ক্ষমতা আছে এসআইআর করা বা না করা বা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা কি না দেখা, ওটা ক্ষমতা আছে, করেছে, ঠিক আছে। যতই গ্রাজ করি আমরা করেছি, আমরা আমার লাইনের লোকে দাঁড়িয়েছে, যতই চিৎকার করি আমরা, যত বিরোধিতা করি। কিন্তু ইলেকশন কমিশনের ওই 324 এ 3টেই শুধু শব্দ আছে, সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এন্ড কন্ট্রোল। এই 3টে শব্দের উপরেই তো কাজ করে, সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন এন্ড কন্ট্রোল। ইলেকশনের ক্ষেত্রে আর্টিকেল 324 এর বাইরে তো আর যেতে পারবে না ইলেকশন কমিশন। তাহলে দেখা যাবে যে আন্ডার আর্টিকেল 324 whether they have the power to suspend or not, মানে সাসপেন্ড ডাইরেক্টলি। ডিসিপ্লিনারি অথরিটিকে বলতে পারে, কম্পিটেন্ট অথরিটিকে অবশ্যই বলতে পারে যে তুমি ওকে সাসপেন্ড করো, তুমি অ্যাকশন করো। 32 বছরে আমি ওইটাই দেখে এসেছি, প্রতিবারই অ্যাকশন হয়, সবই হয়, সরানো হয়, কিন্তু ইলেকশন কমিশন চিঠি দেয় চিফ সেক্রেটারিকে, বলে তো ওকে সরাও, ওকে সরাও, এবং স্টেট গভর্নমেন্ট রাজি হয়ে যায়, সরিয়ে দেয়। ওটা অসুবিধা কিছু হয় না, কোনোদিনই অসুবিধা। আসলে অমিত সাহেব আপনি যা বলছেন আর তপনবাবু যে বলছেন, আমি শুনে যেটুকু বুঝতে পারছি আর কি আমার সাংবাদিকের বুদ্ধিতে, এটা হচ্ছে আসলে এটা একটা ল পয়েন্টে একটা ব্যাখ্যার ব্যাপার আছে। হয়তো শেষ পর্যন্ত এটা আদালতেই যাবে, হয়তো শেষ পর্যন্ত উচ্চ আদালতে বা যে কোনো আদালতে এটা মীমাংসা হবে যে কোন ব্যাখ্যাটা ঠিক। আপনি যেটা বলছেন সেটা আমার কাছে আপাত দৃষ্টিতে যথেষ্ট গ্রহণযোগ্য। একজন সরকারি চাকরি করা মানুষকে সাসপেন্ড করা হলে তাকে কোথাও না কোথাও কেউ না কেউ একটা সই করে তাকে চিঠি তো দেবে, কোনো না কোনো হয় তার ক্ষেত্রে কমিউনিকেশন তো আসবে। এটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য। আবার তপনবাবু যেটা বলেছেন সংবিধানের মূল ব্যাখ্যা, সেটাও আমার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য, সেখানে আপত্তি করার কিছু দেখছি না। আমার মনে হয় যে ফাইন পয়েন্টটার যে মধ্যে যে জায়গায় আটকে যাচ্ছে আর কি ব্যাপারটা, যেখানে বিতর্ক রয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি হয়তো এর নিষ্পত্তি উচ্চ আদালতে গিয়েই হবে।